জীবনের প্রথম শুভক্ষণ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এটিএন নিউজ আয়োজিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান রবির গল্প অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসান শরীফ। রবীন্দ্রনাথ ঠাকুর একটি নাম, একটি ইতিহাস। উনি প্রেমের কবি, মানবতার কবি, উনি কবিগুরু। সেই রবির গল্প আজ আমরা শুনব বিভিন্নভাবে, গানের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে। আর এই অনুষ্ঠানের পরিপূর্ণতা দিতে আমাদের স্টুডিওতে আজ হাজির হয়েছেন খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন এবং বিশিষ্ট আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায়। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শুরুতেই কথা বলবো আপা আপনার সাথে। আপা, আচ্ছা কেমন হয় যদি বলি যে রবীন্দ্রনাথ আমার সামনে বসে আছেন? সেরকম আমি কখনো ভাবিনি আসলে, কারণ রবীন্দ্রনাথ আপনি তো শুরুতেই বললেন যে আমরা 161তম জন্মজয়ন্তী পালন করছি আজকে, এবং এই একটা সুদীর্ঘ সময় একজন ব্যক্তিত্ব যিনি আমাদের বাঙালি জীবনের একেবারে দৈনন্দিন জীবনের বলতে পারি যে একটি অংশ হয়ে আছেন, কিন্তু 161 বছর পরেও। তো সেটি কখন হতে পারে, কোন মাপের কবি, মানে শুধুমাত্র কবিগুরু কিংবা মানে যাই আমরা বলি না কেন, ঠিক তাকে সংজ্ঞায়িত করা যায় না। 161 কেন, আমার ধারণা যে বাঙালি অস্তিত্ব যতদিন থাকবে রবীন্দ্রনাথ ততদিন থাকবেন, যে কোনোভাবেই হোক। আপা, আমি বলেছি যে রবীন্দ্রনাথ আমার সামনে বসে আছেন। কেন আছেন বলেছি এই জন্য, কারণ আমি জানি আমার সামনে যিনি বসে আছেন, যার সাথে কথা বলছি, উনি রবীন্দ্রনাথকে ধারণ করেন, লালন করেন, অন্তর দিয়ে পোষণ করেন। তার কণ্ঠ থেকে বের হয়ে আসে রবীন্দ্রনাথের সেই সুর যা আমাদের মুগ্ধ করে। তাই আজকের এই অনুষ্ঠানে আসলে শুরুতেই আপনার কাছে কিছু শুনবো বলে গানের সুরে সুরে আমি বলেছি রবীন্দ্রনাথ আমার সামনেই বসে আছে। আজকে তো ঠিক গানের অনুষ্ঠান নয়, তবুও আমরা তাকে স্মরণ করছি, আর তার গান ছাড়া তাকে স্মরণ করা অনেকটাই অসম্ভব। ছোট্ট করে একটু শোনাই। ঠিক আছে। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারে চিনি, আমি তখন তারে জানি। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি। কি চমৎকার, কি চমৎকার। যেহেতু বলেছি রবীন্দ্রনাথ প্রেমের কবি, রবীন্দ্র প্রেমে আপনি কিভাবে সম্পৃক্ত হলেন? কিছুটা পারিবারিক কারণে, পরিবারে কিছুটা ছিল। আর আসলে আমরা যে সময়টায় বেড়ে উঠেছি, সেই সময় ওই যে কথা বললাম যে প্রত্যেকটি পরিবারেই বা প্রত্যেকটি ঘরেই তো রবীন্দ্রনাথ আছেন কোনো না কোনোভাবে। মানে রবীন্দ্রনাথ শোনেননি এমন তো বাঙালি কেউ নেই। সেটা জাতীয় সঙ্গীত যদি শুধু বলি যে আমার সোনার বাংলা শোনেননি এমন কোনো মানুষ তো বাংলাদেশে নেই। সেই কারণেই আমাদের ওই বেড়ে ওঠাটার মধ্যেই রবীন্দ্রনাথ ছিলেন। আমরা একটু জয়ন্ত চট্টোপাধ্যায় আপনার কাছে ফিরে আসতে চাই। জয়ন্তদা, আমরা জানি যে আপনি খুব সুন্দর আবৃত্তি করেন। রবীন্দ্র জয়ন্তীতে আপনি সুরলা কণ্ঠে আমরা যদি রবীন্দ্রনাথের সেই ভালো কিছু আবৃত্তি আপনার কাছ থেকে পাই, আমি মনে করি আমাদেরও ভালো লাগবে, আমাদের দর্শকদের ভালো লাগবে। অদিতি যেটা বললেন যে বাঙালি জাতীয়তাবাদে যারা বিশ্বাসী বা আমরা যারা বাঙালি জাতীয়তাবাদ 1971 সালে, সেই জাতীয়তাবাদের মধ্যে দিয়েই তো আমাদের এই নতুন নবীন রাষ্ট্রের শুরু। আমরা রবীন্দ্রনাথকে পেয়েছি আমাদের জাতীয় সঙ্গীতের গীতিকার হিসেবে এবং সুরকার হিসেবে। এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। রবীন্দ্রনাথের যে গানটি আমাদের জাতীয় সঙ্গীত, এটা বাউলাঙ্গের গান, এবং এটা গগন হরকারের একটা গানের অনুকরণে আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ ছেলে। সেই
কোথায় পাবো তারে, এই কথাটারও কিন্তু অর্থবহ। আমরা কোথায় পাবো তারে। তো আমি রবীন্দ্রনাথের লিপিকা থেকে একটা কবিতা, এটা কবিতা বলা যাবে না, লিপিকার সমস্ত রচনা এগুলো কিন্তু গদ্যময় কাব্য না কাব্যময় গদ্য, এ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বিশেষজ্ঞদের মধ্যে কিন্তু দ্বিধা রয়েছে। আমাদের এই যে জার্নি, আমরা যে জন্মেছি এবং আমরা আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের যে জার্নিটা, যে ভ্রমণটা, এই ভ্রমণের উপরে অসাধারণ একটি ছোট্ট একটি লেখা আছে, আমি পড়ি। এই তো পায়ে চলা পথ, এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়াঘাটের পাশে বটগাছ তলায়, তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে, তারপরে তিসির ক্ষেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্মদিঘির পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গাঁয়ে গিয়ে পৌঁছেছে জানি না। এই পথে কত মানুষ, কেউ আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল, কারো বা ঘুমটা আছে, কারো বা নেই, কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে, এই দিন এই পথকেই মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি কেবল একটি বার মাত্র এই পথ দিয়ে চলবার হুকুম নিয়ে এসেছি। জয়ন্তদা দরাজ কণ্ঠে যে আবৃত্তি করলেন, আমি বিশ্বাস করি শুধু আমাদেরই মুগ্ধ করেনি আপা, দর্শককুল যারা উপভোগ করলেন তাদেরকেও মুগ্ধ করেছে। আবৃত্তি হচ্ছে বোধহয় জয়ন্তদা এমন একটা মাধ্যম যা হৃদয়ের কথা আরেকজনের হৃদয়ে দরাজ কণ্ঠে পৌঁছে দেওয়া যায়, তাই তো? এটা কিন্তু অনুভবের ব্যাপার। রবীন্দ্রনাথকে কিন্তু শুধু মানে কারিগরির দিক থেকে অনুসরণ বা অনুকরণ করলে হবে না। রবীন্দ্রনাথকে যদি আপনি অনুভব না করেন, ধারণ না করেন, তাহলে কিন্তু রবীন্দ্রনাথকে আপনি কোনোভাবেই প্রকাশ ঘটা সম্ভব না। আমরা তাহলে যেহেতু অনুভবের কথা বললেন আপু, আপনার কাছেই ফিরে আসি। রবীন্দ্রনাথকে আপনি কিভাবে অনুভব করেন? সেই কথা খুব অল্প কথায় বলা খুব কঠিন। একটু শুনি, তারপর আপনার কাছ থেকে দরাজ কণ্ঠে একটু সুরে শুনি। জয়ন্তদা খুব সুন্দর বলেছেন যে রবীন্দ্রনাথ কিন্তু শুধু কবি সাহিত্যিক ছিলেন না, তিনি আসলে একজন দার্শনিকও বটে। এবং যে দর্শন তিনি বাঙালিদের জন্য রেখে গেছেন তা কিন্তু মানে মহামূল্যবান। কারণ আমি নিজে উপলব্ধি করি, আমার নিজের অনুভব যদি বলি, যে কোনো ক্ষেত্রে, যে কোনো পদে আমি কিন্তু রবীন্দ্রনাথকে খুঁজে পাই। মানে এমন কোনো অনুভূতি নেই যা নিয়ে রবীন্দ্রনাথ বলেননি বা লেখেননি বা গান বাঁধেননি। আমি নিজে সেই ব্যাপারটি কিন্তু ভীষণভাবে অনুভব করি। রবীন্দ্রনাথ জীবনের কথা বলেছেন, উনি দর্শনের কথা বলেছেন, উনি প্রেমের কথা বলেছেন, উনি মানবতার কথা বলেছেন, সবকিছু মিলেই তো একটা জীবন। উনি কি বলেননি রবীন্দ্রনাথ, আপনার সঙ্গে কথা হচ্ছিল না যে রবীন্দ্রনাথ প্রেমের কবি নাকি মানবতার কবি? মানবতার কবি। আমি বলছি রবীন্দ্রনাথ প্রকৃতির কবি। রবীন্দ্রনাথ কিন্তু আমরা প্রকৃতির সন্তান। একটা মানুষের জীবনে প্রকৃতি কিন্তু তার সমস্ত সবকিছু নির্ধারণ করে। আমাদের যে বেড়ে ওঠা, আমরা প্রকৃতির মধ্যে বেড়ে উঠছি। তো তাহলে আমরা যদি এই মুহূর্তে আমরা আরেকটু সুরে কিছু কথা শুনি রবীন্দ্রনাথের। হ্যাঁ, প্রকৃতির উপরে। হ্যাঁ, আমি সেই জয়ন্তদা বলতে বলতেই আমি একটু দেখছিলাম যে প্রকৃতির ওপরে বর্ষা খুব কাছেই চলে এসেছে। হ্যাঁ, আজ 25শে বৈশাখ, আর কিছুদিন পরেই বর্ষা আসবে। তো আমি ছোট্ট একটু শোনাই। আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে, আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে, সারা প্রহর আমার বুকের মাঝে ঝড়ো ঝড়ো বাজে।
মাঝে। বাহ, আমরা সুরে সুরে বর্ষাকে একটু বরণ করে দিলাম। যখন প্রকৃতির কথা হলো এবং অদিতি গাইলেন একটা আজ আকাশের আজ মনের কথা। মনের কথা, এই আগত প্রায় বর্ষা, আগত প্রায়। হ্যাঁ, এমনি আমরা বর্ষার একটা সুর কিন্তু শুনতে পাচ্ছি প্রকৃতির মধ্যে কদিন ধরেই। অবশ্যই শুনতে অবশ্যই পারি। আমি সেই জন্য প্রকৃতির মধ্যে রবীন্দ্রনাথের জন্মের আগে বাঙালির জীবনে ষড়ঋতু ছিল, 6টা ঋতু ছিল, কিন্তু আমরা চিনতাম না। রবীন্দ্রনাথ আমাদেরকে চিনিয়েছেন 6টা ঋতুর 6টি চরিত্র। আমরা বোধহয় জানতাম 3টি। আমরা গ্রীষ্ম জানতাম, বর্ষা, বর্ষা জানতাম, শীত আর জানতাম। শীত। উনি শিখিয়েছেন আমাদের সে শরৎ বলে একটি মধ্যবর্তী একটি আছে, হেমন্ত আছে, বসন্ত আছে। এবং রবীন্দ্রনাথের গানে এই ষড় ঋতু যে কিভাবে এসছে কবিতায়, আমি কয়েকটা লাইন পড়ার লোভ সামলাতে পারছি না। আমরা শুনবো। অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘ হলো কেউ ধাও পৃথিবী, গিরি শৃঙ্গমালার মহৎ মৌনে ধ্যান নিমগ্না পৃথিবী, নীলাম্বুরাশি রতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী, অন্নপূর্ণা তুমি সুন্দরী, অন্ন রিক্তা তুমি ভীষণা। একদিকে আপক্ষ ধান্য ভারনম্র তোমার শস্যক্ষেত্র, সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে। অস্তগামী সূর্য শ্যামশস্য হিল্লোলে রেখে যায় অকথিত এই বাণী, আমি আনন্দিত। অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরীচিকার প্রেত নৃত্য। চমৎকার আবৃত্তি। আমরা রবির গল্প অনুষ্ঠানে শুনছি রবির কথা, রবির সুর, রবির আবৃত্তি। সুপ্রিয় দর্শক, আমরা একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন, ফিরে আসছি। চিরনূতনের দিনরা, 25শে বৈশাখ, হে নূতন, দেখা দিক কারবার জন্মেরও প্রথম শুভ। চিরনূতনের দিনরা, 25শে বৈশাখ, হে নূতন, দেখা দিক কারবার জন্মেরও প্রথম শুভ। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম। আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের আজকের অতিথি অদিতি মহসিন এবং জয়ন্ত চট্টোপাধ্যায়ের কাছে। আমরা প্রথমেই অদিতি মহসিন, আপনার সাথে আবার কথা বলবো। আমরা জানি যে রবীন্দ্রনাথ একটি ইতিহাস, একটি নাম, এবং উনি আমাদের কবিগুরু। এই অল্প পরিসরে তাকে নিয়ে আলোচনা করে আসলে তার গল্প শেষ করা যাবে না। সুতরাং আমরা বেশি কথা না বলে আপনার কাছ থেকে আবারও আপনার কণ্ঠে ওনার সুরের গান শুনবো। আমি তাহলে একটু প্রার্থনার গানই শোনাই, কারণ যেহেতু আজকে 25শে বৈশাখ, যদিও আপনি যে কথাটি বললেন যে রবীন্দ্রনাথের যে বিশাল ভাণ্ডার, শুধু তো এই 80 বছরের জীবনে তো শুধু গান লেখেননি, কবিতা, গান, সাহিত্য ছাড়াও নাটক, ছবি আঁকা, নৃত্যনাট্য, ওই নাটকের মধ্যেই ভাবলাম, ভাস্কর্য, ছবি আঁকা, 2000 কিন্তু পেইন্টিং করেছেন শুধু। হ্যাঁ, এটা একটা দুর্লভ ব্যাপার। আরেকটি জিনিস আমি যুক্ত করতে চাচ্ছি, উনি একমাত্র পাণ্ডুলিপি কেটে কাটাকুটি করে এই যে একটা চিত্রকর্ম করা যায়, এই ফর্মটা একমাত্র পৃথিবীতে একমাত্র রবীন্দ্রনাথই করেছেন। তো কাজেই আজকে এই স্বল্প পরিসরে আমরা তো তাকে পুরোপুরি ধারণ করতে পারবো না, তো তবুও যতটুকু আজকের দিনে তাকে স্মরণ করা।
আসলে জয়ন্ত দা, এই সুরই তো রবীন্দ্রনাথ আমাদের মাঝে বেঁচে থাকবে, এই সুরের মাধ্যমে রবীন্দ্রনাথ অমর হয়ে আছেন। এই যে তুমি, এই যে যার কাছ থেকে চাইছেন, আমার একটা উপলব্ধি আছে, এটা কোনো একজন সেই খুব বড় বড় যাকে বলা আমরা বলি যে সর্বশক্তিমান, আমার মনে হচ্ছে এই শক্তির রবীন্দ্রনাথ কিন্তু প্রকৃতির কাছেই চেয়েছেন। আমরা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে প্রকৃতি, বৃহত্তর প্রকৃতি, এরই আরাধনা করেছেন সেখানে। এই যে যেটাকে বলে নিয়ন্ত্রণ, যে শক্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, আপনার উপলব্ধিটা আমি অবশ্যই শুনবো। আমার জানতে ইচ্ছে করে যে রবীন্দ্রনাথ কি শুধুই প্রেমের কবি কিনা। কেন আমি এই প্রশ্নটা করছি, আমরা যখন কারো কাছে প্রেম নিবেদন করি বা কাউকে ভালোবাসার কথা প্রকাশ করতে চাই, বলতে চাই, সাধারণত আমরা আবৃত্তি করে হোক বা সুরে হোক রবীন্দ্রনাথকে ব্যবহার করে থাকি। তাহলে এর গুরুর রহস্যটা কোথায়? বলছি তো, এটা যে খুব ভালো কথা বলেছেন। রবীন্দ্রনাথকে আমাদের চারিপাশে এত বেশি উপকরণ দিয়ে দিয়েছেন যে আমাদের তার বাইরে যাওয়ার কোনো পথ আমরা পেয়ে যাই। আমরা জীবনযাপনের সমস্ত রকমের আমরা যে অনুভব করি এবং আমরা যে প্রকাশ করি অনুভবের, এর জন্য মাধ্যম যদি খুঁজতে যেতে হয়, তাহলে রবীন্দ্রনাথ তো আসলে আমরা একটি, আপনি নিজেই ভাই বুঝতে পারবেন যে আমরা যখন একটি অনুষ্ঠানের নামকরণ করতে যাই কিংবা একটি বইয়ের নামকরণ করতে যাই, ছেলেমেয়ের নামকরণ করতে যাই, ঘুরে ফিরে আমাদেরকে রবীন্দ্রনাথে ফিরতে হয়, কারণ এত ভান্ডারটা এত বেশি সমৃদ্ধ, বড়। হ্যাঁ, এই যে এত ফুলের নাম, অনেক ফুল, আমরা যেসব ফুল তিনি নামকরণ করে গেছেন সেগুলোর ইংরেজি নাম ছিল, কিন্তু বাংলা নামকরণ তিনি করেছেন। বোগেনভেলিয়া, তাকে বলেছেন বাগান বিলাস, বাগান বিলাস, মল্লিকা, মল্লিকা, আরো আছে, অনেক, কেতকী, কেন সন্ধ্যামালতী, সন্ধ্যামালতী। হ্যাঁ। তো এই যে এত 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 উপকরণ তিনি ছড়িয়ে দিয়ে গেছেন বাঙালির জীবনে, যে তাকে ছাড়া আমাদের পক্ষে চলা কিন্তু খুব কঠিন। একটা কথা বলি অদিতি, বলাকা শব্দটি কিন্তু রবীন্দ্রনাথের আগে এতে ছিল না, অভিধানে ছিল না। সেই বলাকা দেখুন কোথা থেকে, বকের শাড়ি যেটা উড়ে যাচ্ছে, বকের শাড়ি, এবং আমাদের বাংলাদেশ সরকার, বাংলাদেশ রাষ্ট্র সেই বলাকা নিয়েই কিন্তু আমাদের বাংলাদেশ বিমানের যে বলাকা, যে এটা, সেটার নাম করেছে বলাকা। আমরা কোন দিকে যাব? আমাদের আসলে বলে শেষ করা যাবে না। হুমায়ুন আহমেদ, প্রয়াত হুমায়ুন আহমেদের অধিকাংশ বইয়ের নাম কিন্তু রবীন্দ্রনাথের থেকে। আমরা আপনার কাছ থেকে আরেকটা আবৃত্তি শুনি তাহলে, সেই প্রকৃতির কথাই, প্রকৃতির কাছে ফিরে যাব। হ্যাঁ, প্রকৃতির কাছে ফিরে যাচ্ছি। এখন তো সন্ধ্যা, আমাদের সন্ধ্যা 8টার পরে। এখন আজকে তো আমরা এই অনুষ্ঠানটায় এসেছি, এখানে নামলো সন্ধ্যা। সূর্যদেব কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো। একটা মাঝখানে একটা কথা বলে নি, দেখুন কতখানি, মানে এখানে আমার যখন সন্ধ্যা, নিশ্চয়ই সূর্যদেব আরেক জায়গায় প্রভাত তৈরি করছেন, সে কথাটা তিনি বলে গেছেন। এটা বৈজ্ঞানিক কথা, এটা বৈজ্ঞানিক কথা। এখানে নামলো সন্ধ্যা। সূর্যদেব কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো। অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা। বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো কোনখানে ফুটলো ভোরবেলাকার কনক চাপা। জাগলো কে? নিবে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রে গাঁথা সেউতি ফুলের মালা। এখানে একে একে দরজায় পড়লো আগল, সেখানে জানালা গেল খুলে। এখানে নৌকা ঘাটে বাঁধা, মাঝি ঘুমিয়ে, সেখানে পালে লেগেছে হাওয়া। এক জায়গায় যখন সন্ধ্যা হবে, আরেক জায়গায় যখন প্রভাত হবে, বিশ্ব তো আসলে এইভাবেই একসাথে মিলিত বলছেন। সূর্যদেব বলছে তুমি মিলিয়ে দাও, এটাই তো প্রকৃতি। প্রকৃতি। কিন্তু তার মধ্যে ওর আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষাটা হচ্ছে মহামিলন। মহামিলন। অদিতি মহসিন, আপনার সাথে আমি আরেকটু বলবো, যেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে কিন্তু আমরা দেখি না যে নতুন কোনো অদিতি মহসিন বের হয়ে আসছে, আমরা দেখি না কাদের কিবরে বের হয়ে আসছে। আমরা বহু আগে থেকে কাদের কিবরেকে চিনি, অদিতি মহসিনকে চিনি। সাম্প্রতিক সময় বলতে পারবো না যে নতুন কারো সৃষ্টি হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে, রবীন্দ্র চর্চাটা কি থেমে যাচ্ছে না কোথাও প্রতিবন্ধকতার মধ্যে পড়ে যাচ্ছে? আপনি খুবই একটি সময় উপযোগী প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। যে একেবারে কেউ আসছে না সে কথা আমি বলবো না। যারাও রবীন্দ্রনাথ
কিংবা আমি বলবো শুধু রবীন্দ্রনাথ নয়, মূলধারার গানকে পাথেয় করে যারা পথ চলছেন তারা অনেক সময়ই সুযোগগুলো থেকে বঞ্চিত হচ্ছে, সেটাও কিন্তু সত্যি। সেই জন্যই হয়তো বা আমরা যে প্রতিষ্ঠিত শিল্পী হয়তো সেভাবে পাচ্ছি না, সেটি একটি দিক। আর আরেকটি আপনার সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই যে রবীন্দ্র চর্চার যে কথাটি আপনি বললেন, আমি এইটুকু বলতে পারি যে শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, আমি রবীন্দ্র চর্চা সামগ্রিকভাবে যদি বলি, অর্থাৎ রবীন্দ্রনাথকে পড়া, রবীন্দ্রনাথকে জানা, সেই ব্যাপারটি কিছু তো নিশ্চয়ই কমেছে। কিন্তু আমি এই কথাটি একটু আজকের এই অনুষ্ঠানের সুবাদে আমি একটু বলতে চাই যে রবীন্দ্রনাথকে না জানবার মধ্যে বাঙালির কোনো কৃতিত্ব নেই। আমি সেটি মনে করি এবং বিশ্বাস করি যে যারা রবীন্দ্রনাথকে পড়েননি, জানেননি, তারা সত্যিই অনেক হতভাগ্য। কারণ বাঙালি হয়ে জন্মে এই রবীন্দ্রনাথকে না জানার মতো কি বলবো অপূর্ণতা আসলে আর কিছুই থাকতে পারে না। যেমন ইংরেজি ভাষা যারা জানেন বা ইংরেজি যার মাতৃভাষা, তার পক্ষে শেক্সপিয়ারকে না জানা যেমন একটি অপূর্ণতা, তেমনি বাঙালি হয়ে জন্মে রবীন্দ্রনাথকে না জানা কিন্তু সেরকমই একটি অপূর্ণতা। আমরা চাই যে এই অপূর্ণতা দূর হোক, আমরা চাই এই অপূর্ণতা অবশ্যই দূর হোক, আমরা আবার আপনার মাঝে সুরের মাঝে হারাতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই বোধহয় আর আমার মনে হয় এটাই আপনার এই সুরটা দিয়ে শেষ করবো আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ। আমি একটি গান একটু শোনাই, তার দেশি সুরের গান, বাউল সুর থেকে নেয়া, আমি মারের সাগর পাড়ি দেব। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের পায় আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের পায় আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব। জয়ন্তদা, আমার কাছে তো মনে হয় আবৃত্তি এবং সুর একই সূত্রে গাথা। সবই তো, আমি সবকিছুর, পৃথিবীটা চলছে কিন্তু একটা সুরের উপর, লয়ের উপরে। আমরা যে বেঁচে আছি, বুকে হাত দিয়ে দেখুন, সেখানেও কিন্তু একটা নির্দিষ্ট লয় কিন্তু আমাদের, এই লয়টা বন্ধ হয়ে গেলে কিন্তু আমরা নেই। আজকে কি আমরা শুধু এই 25শে বৈশাখ আর 22শে শ্রাবণের মধ্যে ঘুরপাক খাবো? আমাদের মধ্যে আমাদের জীবন যাপনে কি রবীন্দ্রনাথের কোনো জিনিসকে আমরা ধারণ করতে পারবো না? বিষ্ণুদের একটা অসাধারণ কবিতা, সেটা হচ্ছে পড়ে শুনে লোভ সামলাতে পারছি না, আমরা এটা দিয়ে শেষ করবো। তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি, হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি। তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ, কাল বৈশাখের তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ। অপঠিত নির্মনন, নেই আর কোনো আবেদন। সাবিত্রীর ক্ষিপ্র কর বিভা, আমাদের দুস্থ চির গধূলিতে ম্রিয়মান। তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ, আলোহীন অন্ধকারহীন, আপন সত্তার থেকে পলাতক, নিস্তব্ধ থাকার ভয়ে, একার সংশয়ে, জনতার অপমানে, নিত্য রুচিক্ষয়ে ক্ষয়ে অসুন্দর। কোথায় সে প্রতিদিন রূপের রচনা, সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ? অনাত্মীকরণে সদা নিজেকে সে উত্তরণ, নিরলস জ্ঞানের নিয়ম, কঠিন শিক্ষার শ্রম, বুদ্ধির নির্ভয় শুভ্র আলোকে আলোকে, আত্মস্থের স্তব্ধতায় শুদ্ধ অন্ধকারে, শূন্যে শূন্যে ব্যথাময় অগ্নিবাষ্প দীপ্ত গীতে, চৈতন্যের জ্যোতিষ্কে জ্যোৎস্নায় উদ্ভাসিত সুদীর্ঘ জীবন। জয়ন্তদা, আসলে এই জন্যই রবীন্দ্রনাথ আমাদের মাঝে বেঁচে থাকতেন। আপনার কাছে যা শেষ মুহূর্তে অল্প কথায় আমাদের এটি নিউজের দর্শকদের উপলক্ষ করে যদি কিছু বলেন। আমি প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে। আজকের সন্ধ্যাটি খুব ভালো কাটলো জয়ন্তদার সঙ্গে এটিএন নিউজের এই অনুষ্ঠানে, এবং শ্রোতা দর্শক যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা রবীন্দ্রনাথকে জানুন,
এবং জীবন চর্চায় যে কথাটি জয়ন্তদা বলেছেন, যে জীবন চর্চায় রবীন্দ্রনাথকে নিয়ে আসুন, দেখবেন যে অন্তর্দৃষ্টি প্রসারিত হবে। জয়ন্তদা, অল্প কথা আপনিও শেষ করবেন। আজকে এই যে আজকে বিশেষ দিন 25শে বৈশাখ, এই সন্ধ্যায় আমাকে এবং অদিতি মহসিনকে আপনারা ডেকে আমাদেরকে কৃতজ্ঞতা ভাষায় আবদ্ধ করেছেন। এটিএন নিউজ একটা সংবাদ মাধ্যম, সংবাদ পরিবেশনের মাধ্যম, সেখানে যে আপনারা এরকম একটা বিশেষ দিনে আমাদেরকে ডেকেছেন, এর জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আসলে আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম রবির গল্প, অর্থাৎ আমরা গল্প করব, গল্প শুনব। আর এই গল্পকে যদি ছোট গল্প বলি তাহলে বলতে হয়, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে, শেষেও হইল না শেষ। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, এটি নিউজের সাথেই থাকবেন। রবীন্দ্রনাথের মাঝে আমরা বেঁচে থাকতে চাই। আল্লাহ হাফেজ। চিরনূতনের দিনরা 25শে বৈশাখ, হে নূতন দেখা দিক আরবার, জন্মেরও প্রথম শুভক্ষণ।